সময় চলে যায় নদীর জলের মতন, সময় তো নদীর জলের মতন করে যাবেই, সেটাই তো স্বাভাবিক। সময় কাউকে রেওয়াত করে না, রেওয়াত করবেই বা কেন? সময় তার মতন করে এগিয়ে যায়। আমাদের একটা দায়বদ্ধতা থাকে সেই সময় বা সমকালকে ধরে রাখা, কিন্তু তাকে অনেক সহজ কাজ। সমকালকে ধরে রাখার যে প্রয়াস, যে ভাবনা, যে সংস্কৃতি, তা কিন্তু সবাই করে উঠতে পারেন না। না, ভুল কথা বললাম, পারেন, নিশ্চয়ই পারেন। কিছু মানুষ আছেন যারা এই সমকালকে ধরে রাখতে পারেন। তাদের চোখ দিয়ে, তাদের লেখনী দিয়ে, তাদের সৃষ্টিশীলতা দিয়ে আমরা সেই সমকালকে, সেই সময়কে দেখতে পাই, বুঝতে পারি। এই বুঝতে পারার কাজ যারা করেন তারা খুব নীরবে। কেউ ছবি আঁকেন, কেউ লেখেন, কেউ প্রবন্ধ লেখেন, কেউ গবেষণা করেন, আবার লেখকের হাত ধরে গল্প, কবিতা, ছোটদের লেখা, সে সমস্ত কিছু চলে আসে। এই এসে যাওয়ার সাথে সাথে আমরা যারা খুব সাধারণ পাঠক, আমরা সে সমস্ত লেখা পড়ে সমৃদ্ধ বোধ করি। শুধু সমৃদ্ধ বোধ নয়, ঋদ্ধ হই। পাশাপাশি সেই সময়ের সূত্রতার ভাবনা নিয়ে তাদের লেখনের মাধ্যমে, তাদের গবেষণার মাধ্যমে, তাদের গবেষণাপত্রের মাধ্যমে আমরা জানতে পারি সেই সময়কার, সেই সমকালকে। আমাদের এই অনুষ্ঠানে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের কথা বলেছেন, আমরা তাদের কথা শুনে ঋদ্ধ হয়েছি, আপনারাও হয়েছেন। বাংলাদেশেও আমাদের প্রচুর দর্শক রয়েছেন যারা আমাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শকও বটেন। আজকে আমরা এমন একজনের সাথে কথা বলবো না, ঠিক কথা বলবো না, এমন একজনের সাথে কথোপকথন করব যে কথামালাতে উঠে আসবে জীবন দর্শন, ভাবনা, সংস্কৃতি, চিন্তন, সমকাল, সময়, হয়তোবা আরো অনেক কিছু। কথামালার প্রাথমিক সূত্রতা যদি বলেই দেওয়া হয় তাহলে আর রহস্যটা থাকলো কি? আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট লেখিকা, প্রাক্তন অধ্যাপিকা এবং জীবনের সমস্ত ক্ষেত্রে দীর্ঘ 7টা দশকেরও বেশি সময় ধরে যিনি শিক্ষাক্ষেত্রে এবং গবেষণা সূত্রে রয়েছেন আমাদের সাথে, আমাদের খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনারা সবাই তাকে চেনেন, শ্রীমতী ইন্দিরা খটক। নমস্কার ইন্দিরা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার সম্পর্কে কথা বলা, আপনার সাথে অনেকক্ষণ ধরে ক্যামেরার বাইরে কথা বলাটা আমার পক্ষে খুব সহজ। তার কারণ আপনি শাসনও করেন, আপনি স্নেহও করেন, আপনি ভালোবাসেন, কিন্তু মুশকিল হচ্ছে এই ক্যামেরার সামনে যখন কথা বলা, তখন আমি তো ভীষণ শঙ্কিত এবং আশঙ্কিত বটে। এরকম নয় যে আপনি খুব প্রচন্ড রাগী মানুষ, মোটেই তা নয়। আপনি মোটেই রাগী মানুষ নন, আপনি সবসময় স্মিত হাসির মানুষ। দীর্ঘদিনের এই যে 6টা দশকের উপর বেশি সময় ধরে লেখালেখি, জীবনের এই সময়ের সূত্রতায় যে লিখছেন, যে ভাবছেন, যে কাজ করছেন, এই সময়ে এসে দাঁড়িয়ে কিভাবে জীবনকে দেখলেন, কিভাবে জীবনকে পেলেন, লেখালেখির সূত্রতায় সমাজকে কি বলবেন? তুমি বলি। হ্যাঁ, তোমার কথা সূত্র ধরে একটা কথা মনে হচ্ছে। শেলিকে, আমাদের বিখ্যাত রোমান্টিক কবি, তাকে একবার এসে একজন জিজ্ঞেস করেছিল, তিনি বয়স্ক মানুষ, যে আপনি তো অনেক প্রেমের কবিতা লিখেছেন, আপনি বলুন তো প্রেম কাকে বলে? শেলি তার উত্তরে তাকে বলেছিলেন, মশাই আপনি তো অনেক দিন বেঁচে আছেন দেখছি, আপনি জীবন কাটিয়েছেন অনেক দিন, বলুন তো জীবন কাকে বলে? চমৎকার। জীবনকে ব্যাখ্যা দেওয়ার মতো বুদ্ধি আমার নেই। তবে যাপন কাল যদি জীবন হয়, তার একটা ছাপ তো আমার উপর আছেই। আমি যে সময়টা জন্মেছি, ভারতবর্ষের ইতিহাসে খুব ভালো সময় নয়। স্বাধীনতা আসন্ন, গোলমাল প্রচন্ড, মিছিলে নানা রকম গোলমালে দেশ প্রায় লন্ড হয়ে যায়। আমার শৈশব সেই সবের মধ্যে দিয়ে কেটেছে। অথচ আমার বাড়িটা যাকে বলে পারিবারিকভাবে আমি একটা বিদ্যা জীবন পেয়েছিলাম। কেউ আমাকে বলেনি, আমি বাড়ির কনিষ্ঠ সন্তান, খুব যে তুমি পড়ো, অমুক করো, কিছু বলেনি। কিন্তু যাকে অক্ষর প্রেম বলে,
আমি খুব ছোটবেলাতেই সেই অক্ষরের প্রেমে পড়ে গিয়েছিলাম। তার মানে ওই বাড়ির পরিবেশটা, পড়াশোনার পরিবেশটা ছিল। পড়াগুলো আমাদের প্রায় 5 পুরুষের ইতিহাসে সবাই পণ্ডিত, সকলেই প্রায়, কারোর ডিগ্রি ভালো, কারোর ডিগ্রিটা কম। এই আমি সেইখান থেকে ছোটবেলায় অনেক স্বাধীনতা সংগ্রামীকেও দেখেছি, বাড়িতেও আসতেন। লেখাপড়া যে একটা খুব খুব উন্নত মানের ব্যাপার, আর লেখক হওয়া যে দারুণ একটা ব্যাপার, এটা আমার মাথায় ঢুকে গিয়েছিল ছোট থেকে, খুব ছোট থেকে। তবে একটা মজার ধারণা ছিল যে যারা বই ছাপে তারা বেঁচে থাকে না, মানে একটা জীবিত মানুষ যে বইও লিখেছে, এই ধারণাটা আমার শিশুকালে ছিল। তারপরে এই ঘটনাক্রমে আমার মামা একজন লেখক, শ্রদ্ধেয় বিনায়ক সান্যাল, মামার বই বেরোলো। আমি তো অবাক, একটা আমার মামা জীবিত মানুষ, তার আবার একটা বই। এটা বোধ হয় 5-এর দশকে, 5-এর দশকের শেষ দিকটা, বিনয় বাবুর ব্যাপার। সেই থেকে আমার ভারী ইচ্ছে, তার একটা কবিতা বই বেরিয়েছিল, আমি কবি হব। মানে ছাপার অক্ষরে মামার নামটা দেখলেন এবং ভেতরে আপনার যে সুপ্ত বাসনা সেটা আরো জাগ্রত হয়ে গেল যে এবার নিজেকেও কবি হতে হবে। হ্যাঁ, আমি কবি হব। মাকে এরকম ছোটখাটো কবিতা লিখে প্রায়ই মার কানকে বিধ্বস্ত করে দিতাম। তারপরে মা একদিন বললেন যে কবি হতে হলে তোমাকে 1000 কবিতা মুখস্থ করতে হবে, ইংরেজি হোক বাংলা হোক। আমি পড়তাম ডক্টর ব্রেহামস কটেজে, চিলড্রেন্স স্কুল। সেই থেকে আমি খুব আপনার চেষ্টা করেছিলাম অনেকগুলো কবিতা মুখস্থ করার। আচ্ছা, একটা তো ছন্দবোধ, তাললয়ের, গদ্য কবিতারও ছন্দ থাকে, তাললয় থাকে। তখন গদ্য কবিতা সবেই শুরু হয়েছে। আর আমার জন্মদিনটা খুব ভালো ছিল। আমার মার খুব প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্তর জন্মদিনটা হতে আমার জন্মদিন ছিল। সেই জন্যে ঘুরে ফিরে নানা কারণে আমার ধারণা হয়ে গিয়েছিল যে জীবনের একটা উদ্দেশ্যই হচ্ছে কবি হওয়া। তো কবি হওয়া আমার হয়নি, কেননা আমি লিখি উচ্চ প্রশংসিত, কিন্তু সবসময় আধুনিক কালকে তারা সন্তুষ্ট করে না। আমি তো কোনো বিধ্বস্ত সমাজ, কোনো সমাজের খারাপ দিক, কোনো কিছুর মধ্যেই যায়নি। আমার চৈতন্য দেশের লোক সব ধারণাগুলোই শ্রী চৈতন্যের কথায় হৃদয় শোধন সব কিন্তু জিনিস। আপনার লেখার ভেতরেও, আপনার ভাবনার ভেতরেও আপনার বিভিন্ন ধরনের লেখা আছে। ছোটদের লেখা আছে, প্রবন্ধ আছে, গবেষণা আছে। এমনকি আমি আপনার বই নারী তোমার সুখ পড়ে আমি চমৎকৃত হয়ে গেছিলাম যে নারীদের নিয়ে আমাদের এই সারা পৃথিবীর এই বাঙালি নারীদের নিয়ে একটা অন্য রকমের বিশ্লেষণ, সেখানে আপনি একটা অন্য আলোকপাত করতে চেয়েছেন। কিন্তু আপনার লেখার ভিতরে এই যে বৈশিষ্ট্যটা, সেখানে সমাজ শুদ্ধিকরণ আমি বলবো না হয়তো, কিন্তু সমাজকে যা হয়েছে সেটার উপরেই আপনার নিজস্ব মতামতের সূত্র নিয়ে আপনি বোধহয় একটা অন্য রকমের নিবেদন করতে চেয়েছেন। হ্যাঁ, আমি আবারও বলি, আমার জন্ম কৃষ্ণনগরে, আমার মাতৃলয় শান্তিপুরে। আমাদের ওই অংশটাই খুব সম্ভবত তোমরাও জানো, ভাষার, শুদ্ধ ভাষার প্রয়োগ, ব্যবহার, সাহিত্যিক ভাষা, সব কিছুর উৎস স্থল হচ্ছে এই দেশ। আমার উপর তো তার ছায়া প্রভাব কিছু আছেই। আমার শব্দের জন্য খুব হাতড়াতে হয় না, চিন্তা ভাবনার জন্যে খুব খারাপ অলিগলিতে যেতে হয় না। চমৎকার কথা বললেন। আসলে যেটা হয়, এই শব্দ হাতড়াতে হয় না বা চিন্তা ভাবনার জন্য বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে হয় না, এইটার পেছনের মধ্যে দুটো কারণ দিদি। একটা ব্যাপার হচ্ছে যে একটা দীর্ঘ পড়াশোনা, দীর্ঘ অধ্যাবসান, এটা একটা খুব জরুরি। আর একটা যেটা হচ্ছে ওই যেটা আপনি বললেন যে চৈতন্যদেবের দেশের মানুষ, পরিবেশগত অবস্থান, যে কোনো ক্ষেত্রে পরিবেশগত অবস্থান একজন মানুষকে কিন্তু অনেক বেশি তার প্রভাব পড়ে তার উপরে। এটাও বোধহয় আপনার ক্ষেত্রে ব্যতিক্রম নিশ্চয়ই নয়। না, আমাদের
আশপাশে আমি যে সময়টার কথা বলছি তখনও পূর্ববঙ্গ আগত মানুষের ভিড় কৃষ্ণনগরে ছিল না তখন পর্যন্ত। তারপরেও যখন এসছে তারা একটু আমাদের খুব কাছাকাছি ছিল না, ফলত যে ভাষাটা আমরা ব্যবহার করেছি আজও করি তার মধ্যে আমরা এখন যখন যে শব্দটা খুব ব্যবহার হয় তৎসম শব্দ তদ্ভব, তৎসম শব্দের ব্যবহার কমে গিয়েছে, অত্যন্ত কমে গিয়েছে। কিন্তু আমি নিজে মনে করি এখানে তো আমার ভাবনা যে আমি একটা লেখা লিখব, সে লেখাটা কেবলমাত্র আর একজনকে তুষ্ট করবার জন্য, আমার কিন্তু সেই কথাটা মনে আসে না যে সে এই শব্দটা পছন্দ করে না আমি একটা চলতি শব্দ দেব। কিন্তু আমার মনে হয় যে ভাষার অন্যয় সেটা ভেঙে যাচ্ছে। সেই জন্য আমি আমার লেখার অনেক সময়ই কিছু অপ্রচলিত শব্দ হয়তো পেয়ে যান কেউ কেউ, কিন্তু সেগুলো আমাদের পক্ষে অপ্রচলিত নয়। হ্যাঁ, এই জায়গাটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, আপনি আমার প্রশ্নটাই প্রায় কেড়ে নিয়ে বললেন যে সেটা হলো যে আপনার লেখার ভিতরে এমন কিছু শব্দের প্রয়োগ আছে যে শব্দটা আপাতভাবে মনে হয়েছে, আমি সাধারণ পাঠক হিসেবে বলছি, যে সেটা বোধহয় একটু সনাতনী, একটু প্রাচীন। আর আপনি যে শব্দটা, যে কথাটি একটু আগে বললেন যে চলতি ভাষার শব্দের প্রয়োগ, এখানে দুটো ব্যাপার। ওই যে খুব সূক্ষ্মভাবে যদি বিচার করা যায়, এই যে পূর্ববঙ্গ থেকে বেশ কিছু মানুষজনের আসা, তারপরে কিন্তু শব্দের এবং কথার বা বাক্যের কিন্তু অনেক রকম পরিবর্তন, একটা মিশ্রণ কিন্তু ঘটে গেল, এবং তার সেই প্রভাব কিন্তু লেখার ভেতরেও পড়েছে। না, যতটা পূর্ববঙ্গের ভাষার প্রয়োগ হয়েছে তার চেয়ে আমার নিজের ধারণা আমাদের ভাষায় যেগুলোকে ইংরেজি শব্দটা উঠে আসে স্ল্যাং বলি, যে ভাষাটা ব্যবহার করতে শ্রী চৈতন্যদেব বারবার বারণ করেছিলেন তোমার জীবনটা কিরকম হবে রঘু। প্রথম কথা বললেন ভালো না খাইবে রঘু, ভালো না পড়িবে। তখন গ্রাম্য মানে ছিল অসংস্কৃত ভাষা। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য অসংস্কৃত ভাষা বলতে মানে মানে একটু অমার্জিত বলতে চাইছেন? অমার্জিত, হ্যাঁ, অমার্জিত ভাষা কখনো শুনবেও না, কখনো বলবেও না। ওই সেই গান্ধীজির উপদেশ, চোখ একটা বাঁদর টেবিলে ছিল, টেবিল হ্যাঁ, শুনবো না, বলবো না, দেখবো, চেপে ধরা, মুখ ঠোঁটে ইয়ে করা, শুনবো না, দেখবো না, খারাপ জিনিস দেখবো না, বলবো না, শুনবো। কিন্তু ধরুন এই যে সময়টা, যে কালের কথা আপনি বলছেন, সেই সময় থেকে সূত্র ধরে আজকে যে বর্তমান আধুনিক সময়ের যে কালে আপনি অবস্থান করছেন, সেখানে আপনার হাতে স্মার্টফোন, পৃথিবী আপনার হাতের মুঠোয়, এই যে একটা বিশাল বড় অনেকগুলো ক্ষেত্রভূমি পেরিয়ে আপনাকে আসতে হয়েছে, অনেকগুলো দশককে পেরিয়ে আপনাকে আসতে হয়েছে, সেই আসার সূত্রতায় যখন আপনি সাম্প্রতিককালে লেখা লিখছেন, সেখানে আপনি কি করে এত আধুনিক হচ্ছেন? আসলে তো আমি প্রতি মুহূর্তে তার সঙ্গে পার হচ্ছি, কাল তো থেমে থাকে না। আমি বছর বলি, জন্মদিন করি, অমুক বার্ষিকী করি, সে কিন্তু কোথাও থেমে নেই, সে চলছে, আমিও চলছি। আমি তার কালের সঙ্গে যদি চলি, ওই মধুসূদন দাদার এগিয়ে নিয়ে যাওয়ার গল্প, তিনি পেছনে আছেন নুপুর বাদ্যের ঝুমঝুম, আমি চলছি, কিন্তু আমি তো থামছি না, আমি তো কোথাও থামিনি আজ পর্যন্ত। শরীর খারাপ, অবস্থা বিপর্যয় ছিল, বাবা কৈশোরে মারা গিয়েছেন, সব কিছু, কিন্তু আমার বই আমাকে ছাড়েনি। জীবনটা চড়াইবৃত্তি করে কিন্তু চলতেই হয়েছে, এবং এইভাবেই একজন লেখক বা একজন গবেষক তাকে এগিয়ে যেতে হয়। তিনি থামতে জানেন না বলেই তার সৃষ্টিশীলতা, তার সৃজনশীলতা কিন্তু তারই সাথে পায়ে পা মিলিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে থাকে, এবং তিনিও কিন্তু বদলাতে থাকেন, পরিবর্তন হতে হয় তার নিজের ভেতরে, পরিবর্তিত হতে চান। আমার ধারণা পরিমার্জিত পাওয়া যায়। হ্যাঁ, যে কোনো বাংলায় ব্যবহার করা যায়। সংস্কৃত শব্দটা সংস্কৃত, যার সংস্কার করা হয়েছে। প্রাচীন বৈদিক ভাষা তো নেই, অনেককাল চলে গেছে, সেটাকে পানি নিয়ে এসে সংস্কার করলে আমরা সেই সংস্কৃত ভাষাই বলি। যখন এই
পুরাণের যুগ, মহাভারত ইত্যাদি। মহাভারত একটা পুরাণ, ভাগবত একটা পুরাণ। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলছেন, লোকে ভাবে উনি ওই কথাগুলো বাংলা করতে হবে, ওই ভাষায় তিনি কথা বলেন, তা কিন্তু নয়, ওইটাই তাদের ভাষা। আচ্ছা, ওইটাই সেই হয়ে যায়, ওই যেটা আমরা আমাদের কথার সূত্রটা শুরু করেছিলাম, ওই সমকাল, ওই সমকাল, এই সমকাল নিয়েই কিন্তু একটা দীর্ঘ সূত্রতার ভাবনা নিয়ে কাজ চলে, সৃজনশীলতার কাজ চলে। ইন্দিরা দিয়ে কিন্তু সেই কাজটাই করে যাচ্ছেন দশকের পর দশক ধরে, এবং তার বইয়ের সূত্র, তার বইয়ের ক্ষেত্রভূমি কিন্তু এক একভাবে এক এক রকমভাবে তিনিও কিন্তু নিজেকে বদলেছেন, বদলাতে পেরেছেন। সত্যি কি অনেকটা ভাবে তিনি বদলাতে পেরেছেন, নাকি নাকি শুধুমাত্র সময় এবং কালের নির্ণয় এবং কালের চাহিদা অনুযায়ী নিজেকে বদলেছেন? একে একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতি যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের অতিথি বিশিষ্ট লেখিকা, আমাদের খুব অত্যন্ত প্রিয় কাছের মানুষ এবং আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ, আমাদের প্রিয় ইন্দিরা ঘটক। ইন্দিরাদি, যেটা এই বিরতির আগে কথা হচ্ছিল, অর্থাৎ কিনা একটা দর্শন, একটা ভাবনা, ভাষার প্রয়োগ ইত্যাদি ইত্যাদি, সেটা তো নয়, ঠিক আছে, লেখন শৈলীর ইত্যাদির প্রকরণ বা উপস্থাপনের একটা বন্দোবস্ত যদি আমি বলি, কিন্তু একজন সাধারণ পাঠক সে তো এত কিছু বুঝবে না, সে তো এত কিছু বুঝতে চায় না। পাঠক তো চায় তার নিজস্ব দর্শনে সে কতটা সেটাকে গ্রহণ করলো এবং সেই গ্রহণ করার জন্য সে কতটা সমৃদ্ধ হলো। নিজের লেখার ক্ষেত্রে আপনি কি সেই বিষয়টাকে মাথায় রাখেন? হ্যাঁ, মাথায় আমি একটু বেশিই রাখি। আচ্ছা, আমার আবারও লোকের কথা ধার করেই চলি তো। ব্রাউনিং এর সমালোচনা করতে গিয়ে একজন বলেছিলেন বড্ড মজুত খেতে হয়, শব্দগুলো রাগের ভার্স ছিল। তো ব্রাউনিং তার উত্তরে বলেছেন যে আমি পথের নুড়ি নই, আমাকে হোঁচট খেলে পাওয়া যাবে না, আমাকে খুঁজতে হবে, হিরে খুঁজতে হলে একটু খুঁজতে। এই জন্য যে বই পড়ব, আমি যে চিন্তাটাকে তার সঙ্গে ভাগ করে নিতে চাচ্ছি, সেটা যদি অনায়াস হয়, তার জানা হয়, সে তো মুখ ফিরিয়ে বলবে, ওহো, ও তো আমি আগেই জানি, আমি তা চাই না। চমৎকার। মানে এইটাই খুব অত্যন্ত প্রণিধানযোগ্য কথা যেটা আপনি বললেন, যে যেটা সাধারণভাবে জেনে যাওয়া, এটা বোধহয় গবেষণার ক্ষেত্রে খুব এটা ভীষণ কথাটা প্রযোজ্য। যা আমি জানি সেই জানাটা আবার নতুন করে পড়ার আমার ইচ্ছা বা উৎসুক আমার থাকবে না। যেটা আমি জানছি না সেই দরজাটাকে কিন্তু হাট করে খুলে দিচ্ছেন একজন গবেষক, তাই তো? করতে তো হবেই। আমরা সবাই অ্যালিস, সকলের সামনে ওয়ান্ডারল্যান্ড। আমাকে যেতেই হবে একটু একটু করে এগিয়ে, যাতে এক একটা দরজা খুলে যায়, এক একটা মহল অবারিত হয়। এই যে এক একটা দরজা খুলে যায়, এক একটা মহল একেবারে খুলে যাচ্ছে, এটা বলাটা আপনার পক্ষে অবশ্যই খুব সহজ। তার কারণ আপনি দীর্ঘদিনের একজন অভিজ্ঞ লেখিকা এবং অভিজ্ঞ গবেষিকাও বটে, কিন্তু একদম সাধারণ মানুষ সে তো দরজায় অনেক সময় খুঁজে পায় না। সাধারণ কথাটার মানেটা কি? সাধারণ মানে তো আমরা সবাই দুটো হাত দুটো পা যেমন হয় জন্মেছি, তারপরে যে একটু একটু করে হয়ে উঠতে হচ্ছেই আমাকে, একটু একটু করে হচ্ছে। যেমন একটা হুইটম্যানের একটা ছোট ছেলের গল্প আছে, সে প্রত্যেক দিন সকালে উঠেই একটা কিছু হয়ে যেত। আর যদি গাছ হয়, কাল নদী, পরশু পাতা। ছোট ছেলেরা এরকমই হয়। রবীন্দ্রনাথের অজস্র কবিতা, মধুমাঝির ওই যে নৌকাখানি বাঁধা আছে, আমি এক্ষুনি হই তার মাঝি। এরকম যে হয়ে উঠছে, তার প্রত্যেক দিন একটু করে বদল হচ্ছে। এই কল্পলোকের গল্প কথা যদি আমি বলি, কল্পলোকের গল্প কথা,
প্রিয় দর্শক, ইন্দিরাদির একটা খুব অত্যন্ত সুন্দর অসাধারণ বই আছে, বইচই। এই বইয়ের যে নামকরণ, এই নামকরণে আমি খুব অবাক হয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। বইটি খুব অত্যন্ত জনপ্রিয়, ছোটদের কাছে জনপ্রিয়। এটা শুধুমাত্র তিনি ছোটদের ছড়া লেখা বা ছোটদের জন্য তিনি কিন্তু করেননি, এর পেছনে একটা নেপথ্য দর্শন তার ছিল। ছোটদের সেটার মাঝখান থেকে সেই লেখার মাধ্যমেও সেই কিছুটা রূপকথা, কিছুটা বর্তমান সময়, কিছুটা ভাবনা, এই সমস্ত কিছু নিয়ে তাদেরকে একটু ওয়াকিবহাল করা ছড়ার মাধ্যমে। ছোটরা তো আস্তে আস্তে পড়া থেকে, শুধুমাত্র বইয়ের পড়ার বাইরে থেকে অন্য পড়ার দিকে আস্তে আস্তে তারা সময় পাচ্ছে না। এখানে ইন্দ্রজির একটা গভীর সামাজিক দর্শন বা দায়বদ্ধতা কাজ করেছে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, সেটা একটু বলেই দিই দিদি, রহস্যটা একটু দর্শকদের বলেই দিই। সেটা হলো যে বইচই, এটা অনেকে মনে করতে পারেন যে ওই বইয়ের সাথে চই, এটা বোধহয় নামকরণ। আসলে তা নয়, বৈশাখ থেকে চৈত্র, তাই তো? এইখানেই তো আপনার বিশেষত্ব, এইখানেই তো আপনি একেবারে অন্যভাবে আলাদা সূত্রতে এগিয়ে যাচ্ছেন। আমারও সেই কালের গল্পই, সময়টা ধরতে হবে না। আস্তে আস্তে যে ফেরা, রবীন্দ্রনাথ প্রার্থনা করেছিলেন, আমি যদি যখন যারা এসে আক্রমণ করছে, তখনও বলছেন আমি যেন এই ঋতুর ফেরা অনুভব করতে পারি। এই যে বৈশাখ থেকে চৈত্র চলে এলো, একটু একটু করে বদল হলো, শেষ মুহূর্তে এসে তাকে বলছে বছর বুঝি যাচ্ছে চলে, বছর বুঝি যাচ্ছে চলে, তাই চৈত্র আমার লাল। চারদিকে আগে বলে নিয়েছে লাল ফুলের ফোঁটা। একই সঙ্গে অ্যানিমেশন, চৈত্র যেন চলে যাচ্ছে, সেই বেদনাটা যেন লাল হয়ে উঠছে। অনেক সময় যেটা হয় যে মানে বিভিন্ন ক্ষেত্রে লেখার সূত্র ধরেও, আপনি যেহেতু একেবারে স্পিরিচুয়াল ম্যাগাজিনে দীর্ঘদিনের সম্পাদক ছিলেন, ফলত তার তো একটা গতি প্রকৃতি আছে, তার একটা নির্দিষ্ট পথ আছে, সেখানে সব রকমের লেখা, সব রকমের ভাবনা সেখানে প্রকাশ করা যায় না। এই সূত্রতায় একজন সম্পাদক হিসেবে যখন সেই রকমের বা সেই ধরনের পত্রিকাকে সম্পাদনা করছেন, তখন কি আপনার মনে হচ্ছে যে সাহিত্যের অন্যদিকের যে দর্শন, অন্যদিকের যে আলো, সেখান থেকে একটু বিচ্যুত হয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট ধারা থেকে এগোচ্ছেন? এই শব্দটা এলেই লোকে বিভ্রান্ত হয়। শব্দটা বোধহয় ধর্ম। ধর্মকে যদি খুব সাধারণভাবে নেওয়া যায়, আমি বলি এটা এক ধরনের কনস্টিটিউশন। কেমন করে আমি জীবন কাটাবো, সেই পদ্ধতিটা, তার আদর্শটা, যেখানে যার বিষয়ে লেখা হচ্ছে, মানুষ নয়, সেই সময়ে আমাকে বলা হলো এই যে সময়, এক সময় ধরো মেয়েরা তাদের ঘরের বার হবে না, কাউকে মুখ দেখাবে না, আমরা সেটাকে ধর্ম বলি, সেটা তো ধর্ম নয়। প্রিয় দর্শক, আজকে আমাদের কথোপকথন এখানেই সমাপ্তি করতে হচ্ছে। শুধু সমাপ্তি নয়, শেষ হলো, আবার একটা নতুন সূত্রপাত শুরু হবে। কেমন লাগলো আমাদের প্রশ্ন লিখে জানাবেন, ফোন করবেন, এসএমএস পাঠাবেন। ইন্দিরাদি, সময়ের কাছে বাধা, খুব স্বাভাবিকভাবেই কথা আজকে একটু প্রাথমিক পর্যায়ে শেষ হলো, একটু শেষ হলো, পুরোটা শেষ করলে বাজে লাগে। 80 বছর ধরে জমেছি, তুমি 8 মিনিটে কত তুলবে? যদিও 8 মিনিট কথা বলিনি, অনেকটাই কথা হয়েছে, এটা ঠিক। তাহলে আবার একটু রসিকতা করাই যাক, শেষটা অন্তত 80-তে 80ও না। খুব ভালো। হ্যাঁ, ভালো শোনা, তোমাদের সকলের খুব মঙ্গল হোক। আমি এই প্রার্থনাটা, তোমরা সবাই প্রণাম করো অনেকে, আমি পৌঁছে দিই সেই একজনের কাছে। কথা অনেক বললাম, কিন্তু না বলা কথা তো তার চেয়ে বেশি। কিন্তু কথাগুলো শুনে যদি একটু, এতটুকু, আমি নিজেই বলেছি কোনো এক কবিতারই, যে কোনো দিব্যক্ষণে কেউ যদি বিন্দু প্রমাণ বেশেই থাকে ভালো, তবে জ্বালিয়ে রাখো আলো। এই সেই আপনাদের সকলের ভালোবাসা আমার মনের মধ্যে জমা রইল, আলো হয়ে রইল, সেই আলোয় আমি পথ চলব। শেষটা যেন পৌঁছে যাই মহাকালের দরবারে, আমার সব আশা আকাঙ্ক্ষা পূর্ণতা নিয়ে।